আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, মহাসচিব জানালেন এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা নেই। ৬৪ জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার নির্বাচনে অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ। বৈধতা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের সহায়তার অভিযোগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আরও ৩৬ আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় সাবেক সংসদ সদস্য থেকে বিএনপির তরুণ নেতারাও ঠাঁই পেয়েছেন। এছাড়া যুগপৎ আন্দোলন শরিক দলগুলোর শীর্ষ নেতাদের আসনেও বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই তালিকা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন একটি নেই। তবে ঘোষণায় বাকি থাকা ২৮ আসনে শরিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানান বিএনপি মহাসচিব। আসছে সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার এক মাস পর বাকি আসনের প্রার্থী ঘোষণা করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দ্বিতীয় ধাপেও পুরো ৬৩ আসনে ধানের শীষের প্রার্থীর নাম জানা যায়নি। আরও ৩৬টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, দ্বিতীয় ধাপে ঘোষণা হবে ৩৬টি আসনের প্রার্থীর নাম, যার মধ্যে প্রথম ধাপে ঘোষণার পর স্থগিত হওয়া মাদারীপুর ১ আসন রয়েছে, যেখানে আগের প্রার্থী কামাল জামাল মোল্লার পরিবর্তে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি নাজমুল হুদা মিঠুর স্ত্রী নাদিরা আক্তার। এছাড়া বাকি ৩৫ আসনে বিএনপির মনোনয়ন তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য থেকে এক ঝাঁক নতুন মুখ। যদিও এই দফা তালিকাও কয়েকজন বিতর্কিত ও পদ স্থগিত হওয়া এক নেতার নাম রয়েছে। হবিগঞ্জ ১ রেজা কিবরিয়া, কুমিল্লা ২ মোহাম্মদ সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম ৩ মুস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৬ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ৯ মোহাম্মদ আবু সুফিয়ান। আগের দফায় ঢাকা মহানগরীর ৬টি আসন ফাঁকা রাখলেও এবার সেই তালিকার ৪টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা ১০ ও ১৮ আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থীদের রাখলেও ৭ ও ৯ আসনে দেয়া হয়েছে নতুন মুখ। বিএনপি মহাসচিব বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রফেসর ইউনূস আরও বলেন, নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। কাপুরুষের মতো বসে থাকা নয়, শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে পুলিশকে সতর্ক, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হচ্ছে সমাজের বিল্ডিং কোড তৈরির সুযোগ। যে গণভোট আসছে তা শুধু ৫ বছর মেয়াদী নির্বাচন নয়, এটি আরও গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের এমন এক বিল্ডিং কোড তৈরি করে দেবে যা শতবর্ষ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ আদেশে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। হাইকোর্টের দেয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে পরিচালনা সংকটে পড়ে রাষ্ট্র। এমন পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য স্পেশাল রেফারেন্সে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পরামর্শে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ পড়ান রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মতামত দেননি তৎকালীন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় তারা আদৌ মতামত দিয়েছেন কিনা সেই সংশয় প্রকাশ করে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ।
বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর দিলেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান এবং জনগণের ইচ্ছায় এই সরকার গঠিত হয়েছে। হাইকোর্টের এমন রায়ে একমত প্রকাশ করেন আপিল বিভাগের সব বিচারপতি। পরে সরকার গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না, এটা আমাদের সাবমিশন। সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। অ্যাটর্নি জেনারেল বলেন আগামী সংসদেও এই সরকারকে বৈধতা দেওয়ার প্রয়োজন পড়বে না। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। সারা দেশের ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সহ 3 অভিযোগে শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আসামি করা হয়েছে এই মামলায়। এদিকে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যাযজ্ঞ সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 2024 সালের 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত 10 দিন বন্ধ ছিল সারা দেশের ইন্টারনেট। ওই 10 দিন নৃশংস হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও সরকারের তরফ থেকে তখন বলা হয় ইন্টারনেট তারা বন্ধ করেনি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার জুনায়েদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সহ সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনে প্রসিকিউশন। তার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বক্তব্য দিয়ে আবু সাইদ সহ দেশব্যাপী হত্যাযজ্ঞ। শেখ হাসিনার হত্যার নির্দেশ বাস্তবায়নে সজীব ওয়াজেদ জয়ের সাথে পরামর্শে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকানো। এসব অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি। এছাড়া সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা হয় 5টি অভিযোগ। কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়া, 22 জুলাই ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সিদ্ধান্ত এবং 228টি মামলায় প্রায় 4.5 লাখ ছাত্র জনতাকে আসামি করার অভিযোগ তাদের বিরুদ্ধে। ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করে। এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে, এটা চালিয়ে যাওয়ার জন্য